ওকে, তো আজকে আমরা ক্লাস নাম্বার 2 বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের তো ডাটা এন্ট্রি বিষয়গুলো সম্পর্কে হচ্ছে বেসিক ধারণা সবার আছে কম বেশি না নাই? মনে হয় অনেকের নাই। তো সমস্যা নাই। ডাটা এন্ট্রি বিষয়ে আপনাদেরকে সহজ কিছু আমরা ধারণা দিয়ে দেব ইনশাআল্লাহ। দেন আমি প্র্যাকটিক্যালি চলে যাব। দেখেন ইন্ট্রোডাকশন আজকে আমরা যে বিষয়গুলো জানবো কম বেশি হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং, হোয়াট ইজ ডাটা এন্ট্রি, টাইপ অফ ডাটা এন্ট্রি, অনলাইন এন্ড অফলাইন ডাটা এন্ট্রি, এন্ড হচ্ছে হাউ টু বিকাম ডাটা এন্ট্রি প্রফেশনাল। আমি একটু সবার মাইক্রোফোনটা আমি এখান থেকে মিউট করে দিচ্ছি, পাশাপাশি সবার ভিডিওটা আমি অফ করে দিচ্ছি ক্যামেরা। অনেকে ভুলবশত ক্যামেরা অন করে ফেলে আবার মাইক্রোফোন অন করে ফেলে, এটা ঝামেলা। চলাকালীন সময় ইট ইজ বেস্ট মেটার এটা। ওকে, আবার একটু আপনারা বলবেন যে আমার কথা ক্লিয়ার আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। তো আজকে যেটা দেখবো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং, হোয়াট ইজ ডাটা এন্ট্রি, টাইপ অফ ডাটা এন্ট্রি, অনলাইন এন্ড অফলাইন ডাটা এন্ট্রি, হাউ টু বিকাম এ ডাটা এন্ট্রি প্রফেশনাল। তো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং কি এন্ড আউটসোর্সিং কি, আমি জাস্ট একটা বেসিক আপনাদেরকে ধারণা দিচ্ছি, মুখস্থ করতে হবে বিষয়টা এমন না, জাস্ট একটা ধারণা নিয়ে নেন, সমস্যা নাই। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং নোট করাও লাগবে না, বিষয়গুলো নোট করা লাগবে না, জাস্ট আপনার ধারণা নেন, কারণ এগুলো সবাই আমরা কম বেশি জানি। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং, ফ্রিল্যান্সিংটা হচ্ছে কাইন্ড অফ মুক্ত পেশা। অনেকে বলে যে ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, হ্যাঁ এটা শাব্দিক অর্থ হচ্ছে মুক্ত পেশা, কিন্তু এটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হচ্ছে কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর দক্ষতা অর্জন করে সেই দক্ষতাটাকে অনলাইনের মাধ্যমে কাজে লাগিয়ে ঘরে বসে কারোর অধীনস্থ না হয়ে দেশে কিংবা দেশের বাইরে সেই সেবা প্রদান করার মাধ্যমে যে অর্থ উপার্জন করা হয় সেটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। ঠিক আছে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনার যে দক্ষতা থাকবে সেটা আপনি কাজে লাগাবেন, কাজে লাগায় আপনার সেবাটাকে প্রদান করার মাধ্যমে কারোর অধীনস্থ না হয়ে আপনি নিজে নিজের অধীনস্থ হয়ে আপনার সেবাটা প্রদান করার মাধ্যমে যে অর্থ উপার্জন করবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে, এই প্রক্রিয়াটা মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং। এন্ড আউটসোর্সিংটা হচ্ছে শাব্দিক অর্থ ভিন্ন আছে কিন্তু এটার সাথে একটা কানেকশন আছে। আউটসোর্সিং হচ্ছে একজনের কাজগুলোকে নিয়ে অন্যর মাধ্যমে করায় নেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে একটি কাজ অন্য মাধ্যমে করায় নেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে যে কাজটা সম্পন্ন করা হয় সেটাকে হচ্ছে আউটসোর্সিং বলা হয়। আমি যদি এক্সাম্পল হিসেবে আপনার বলি, লাইক হচ্ছে আপনাদের এখান থেকে যখন যে কোনো একজন ব্যক্তি ফ্রিল্যান্সার, আমি একজন আউটসোর্সার, আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আমি একটা প্রজেক্ট নিব, বড় বড় কোম্পানি থেকে একটা প্রজেক্ট নিব, প্রজেক্ট নিয়ে আমি আপনাদের মতো ফ্রিল্যান্সার দিয়ে কাজটা করাই নিব, মাধ্যম হিসেবে আমি একটা কমিশন নিব, এটাকে বলা হয় আউটসোর্সিং। ঠিক আছে, তো মানে আউটসোর্সিং হচ্ছে আপনার অন্যের কাজটা আপনি নিজে নিয়ে আপনি আরেকটা মাধ্যমে কাজটা করাই নেবেন, মানে আপনি একটা কাজ নেবেন সেটা আপনি নিজে না করে অন্যের মাধ্যমে করাই নেওয়ার মাধ্যমে আপনি যে মাঝখান থেকে যে আপনি কমিশনটা নেবেন বা যে আপনার ভ্যালুটা নেবেন আপনি, এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। ঠিক আছে, কাইন্ড অফ। তো এটার অনেকগুলো ক্যাটাগরি আছে, সেই বিষয়গুলো আমরা না যাই, এগুলো আমরা আস্তে ধীরে পরবর্তীতে জানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আউটসোর্সিং বুঝতে পারলাম যে একজন ব্যক্তি সে প্রজেক্ট নিবে, সেই প্রজেক্টটা একজন ফ্রিল্যান্সার দিয়ে কাজটা করায় নিবে, এই প্রক্রিয়াটা হচ্ছে আউটসোর্সিং। হোয়াট ইজ ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি হচ্ছে তথ্যগুলো প্রতিলিপি করা। ঠিক আছে, তথ্যগুলো প্রতিলিপি করা বা তথ্যগুলো সংগ্রহ করা বা এন্ট্রি করা। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে এই ডাটা এন্ট্রি কাজগুলোর অনেকগুলো ক্যাটাগরি আছে, টাইপ অফ ডাটা এন্ট্রি। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এখানে লিড এবং ডাটা, অনেকে বলতে লিড শব্দের অর্থ কি, লিড শব্দের অর্থ হচ্ছে আপনার তথ্য, ডাটা শব্দের অর্থ তথ্য। ঠিক আছে, আর ডাটা এন্ট্রি হচ্ছে তথ্য লিপিবদ্ধকরণ। ঠিক আছে, তথ্য লিপিবদ্ধকরণ। এখন এই তথ্যগুলো বিভিন্ন প্রকারের হইতে পারে, কাইন্ড অফ আপনার ইমেল হইতে পারে, ফোন নাম্বার হইতে পারে, একটা অ্যাড্রেস হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো এই তথ্যগুলো সংগ্রহ করার প্রক্রিয়াটা হচ্ছে মূলত ডাটা এন্ট্রি। আর এগুলো তথ্য সংগ্রহগুলো কি করতে হয়, এগুলোকে লিস্ট করা বা প্রতিলিপি করা বা বলতে পারেন যে
যে বিষয়গুলোকে এন্ট্রি করা বা সাজায় রাখা ইত্যাদি ইত্যাদি, যে কোনো ভাষায় বলতে পারেন, সমস্যা নাই। এগুলো প্রক্রিয়া হচ্ছে মূলত ডাটা এন্ট্রি। আচ্ছা, তারপর আছে টাইপ অফ ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি অনেকগুলো হয়, অনেকগুলো ক্যাটাগরি হয়, অনেক ধরনের হয়। তো তার মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি, আর হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি। তো এই যে অফলাইন ডাটা এন্ট্রি, অনলাইন ডাটা এন্ট্রি একই কাজ, পার্থক্য হচ্ছে আপনি অফিসিয়ালি একটা কাজ আপনি ফিজিক্যালি গিয়ে করতেছেন, এটা হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি। সেম কাজ আপনি ভার্চুয়ালি করতেছেন, এটা হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি। উদাহরণ, আপনি একটা এনজিও তে আছেন কিংবা আপনি একটা আইটি সেক্টরে আছেন, এখন আপনার দায়িত্ব হচ্ছে প্রতিদিনে আর ওই হিসাব নিকাশগুলো আপনাকে এক্সেল শিটে বা আপনি হচ্ছে বিষয়গুলো এমএস ওয়ার্ডে আপনি কাজগুলো সম্পন্ন করে থাকেন। এটা হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি, আপনাকে ফিজিক্যালি গিয়ে কাজগুলো করতে হচ্ছে। সেম কাজটা যখন আপনি বাইরের দেশে বিভিন্ন ক্লায়েন্টের করে দিবেন ভার্চুয়ালি, এটা হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি। ঠিক আছে? অর্থাৎ ডাটা এন্ট্রি তো বুঝলেন, ডাটা লিপিবদ্ধ করা হচ্ছে, ডাটাগুলো লিপিবদ্ধ করা হচ্ছে ডাটা এন্ট্রি কাজ। সে যে কোনো ডাটা হইতে পারে। হাউ টু বিকাম এ ডাটা এন্ট্রি প্রফেশনাল, কিভাবে আপনি ডাটা এন্ট্রিটাকে প্রফেশন হিসেবে নিবেন, কাজ করবেন কিভাবে এখানে। প্রথম কথা হচ্ছে, ডাটা এন্ট্রি কাজ করতে গেলে আপনাকে এমএস ওয়ার্ড এর কাজ জানা লাগবে। আপনার কম্পিউটার বেসিক চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড এর কাজ জানতে হবে, এক্সেল এর কাজ জানতে হবে। তো এমএস ওয়ার্ড এর কাজ আপনি টোটাল বিষয়টা জানলে, ফরম্যাটটাই জানলে, আপনি বেসিক কাজগুলো জানলে মোটামুটি ডাটা এন্ট্রি কাজ আপনি ইজিলি করতে পারবেন ইনশাআল্লাহ। এমএস ওয়ার্ডে এক্সেল এর কাজে আপনি বেসিক গুলো জানেন, আপনার অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই। বেসিক গুলো জানলে আপনি ডাটা এন্ট্রি কাজ ইনশাআল্লাহ করতে পারবেন, খুব বেশি জানার প্রয়োজন পড়ে না। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আপনাকে ডেডিকেটেড হইতে হবে কাজের বিষয়ে। ঠিক আছে? প্রফেশনাল কাজটা করতে আপনি ডেডিকেটেড হইতে হবে, যে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করব। তৃতীয় বিষয় হচ্ছে আপনার রিসার্চ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। রিসার্চ মানে কি? আপনার ব্রাউজিং রিসার্চ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ডাটা এন্ট্রির মূলত কাজ যেগুলা মার্কেটপ্লেসে যে কাজগুলো মূলত করা হয়, এগুলো রিসার্চের কাজগুলো কেমন হইতে পারে? একটা ব্যক্তি তথ্য সংগ্রহ করে দেয়া। তথ্য সংগ্রহ করতে গেলে কিন্তু আমাদের অনেক প্রকার রিসার্চ করা লাগবে, সে বিভিন্ন বিষয়ে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হয়, বিভিন্ন নেম দিয়ে সার্চ করতে হয়, বিভিন্ন সাইটে গিয়ে সেগুলো খোঁজ করতে হয়, এগুলো রিসার্চ করার প্রয়োজন পড়ে। তো প্রথমত আপনাকে প্রফেশনাল নিতে গেলে আপনার যেটা এমএসওটা কাজ জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই কাজের প্রতি আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করা বলতে কি, অনেকে কিন্তু এই ডাটা কাজ সহজ কিন্তু একটু প্যাচাল বলতে কাজগুলো সহজ বাট একটু লেন্দি প্রসেসে করতে হয়। খুবই ছোট ছোট কাজ কিন্তু সময় লেগে যায় অনেক। কাজ ছোট কিন্তু সময় লেগে যায়, এদের ধৈর্য ধারণ করতে হয়। এই জন্য কাজ করতে গেলে আপনাকে খুব ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে জাস্ট এ মিনিট। ওকে, গলা শুকায় গেছিল। তো যাই হোক, যে কথা বলছিলাম তৃতীয় নম্বরে ছিলাম। তৃতীয় নম্বর হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে প্রচুর পরিমাণে, ওয়েব রিসার্চ করতে হবে। ঠিক আছে? আপনি যত বেশি ওয়েব রিসার্চ করতে পারবেন তত বেশি আপনার এই বিষয়ে ধারণা তীক্ষ্ণ হবে ইনশাল্লাহ। এই কয়েকটা বিষয় হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি করতে গেলে আমাদের বিষয়গুলো সামনে রেখে কাজ করতে হবে। ডাটা এন্ট্রি অনেকগুলো ক্যাটাগরি আছে, ডাটা স্ক্র্যাপিং আছে, এখানে সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এমএস অটো উইন্ডোজ এলিমেন্ট, এমএস ফাইল ম্যানেজমেন্ট, ইউজিং দ্য ইন্টারফেস, এডিটিং টেক্সট, ভিউইং অপশন, ইনসার্টিং অপশন, ফরম্যাটিং ডকুমেন্ট, এগুলো আমাদের কাজ করতে গেলে আমাদের লাগবে। ঠিক আছে? খুবই সহজ সহজ বিষয়। ঠিক আছে? এগুলো আহামরি অনেক কঠিন বিষয় না। তারপর আছে ওয়ার্কশিট বেসিক, ফাইল ম্যানেজমেন্ট, ওয়ার্ক উইথ ওয়ার্কবুক, মেনুস এন্ড টুলবার, এডিটিং ডাটা, অটোফিল। ঠিক আছে? ভিউইং অপশন, ফরম্যাটিং সেলস, মেক রিপোর্ট। ঠিক আছে? এগুলো সবগুলো কাজ আমাদের কাজে করতে গেলে আমাদের পড়ে যাবে। ঠিক আছে? এগুলো স্পেসিফিক ভাবে আমাদের শেখানো লাগে না। যখন আমরা ডাটা কালেক্ট করব সেই বিষয়গুলো আমরা এর ভিতরে অটোমেটিক্যালি চলে আসবে বিষয়গুলো। আচ্ছা, তারপরে আছে ফরম্যাটিং ইউর ডকুমেন্ট ফর ডাটা এন্ট্রি, ভ্যালিড ইউর ডাটা, সেভিং শেয়ারিং ডকুমেন্ট। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার শিটের কাজ, গুগল ডক্স বা শিটের কাজ। ঠিক আছে? তারপর এখানে 5 নম্বর ক্লাসে আছে লিড জেনারেশন। আমরা লিড জেনারেশন সম্পর্কে জানবো। টাইপ অফ লিড জেনারেশন, হোয়াট আর বি টু বি এন্ড বি টু সি লিড, ডিফারেন্ট টাইপ অফ লিড জেনারেশন।
এই বিষয়গুলো আমরা জানবো। বিজনেস টু বিজনেস কিভাবে কালেক্ট করতে হয় ডাটা, বিজনেস টু কাস্টমার কিভাবে ডাটা কালেক্ট করতে হয়, সেলারদের ডাটা কিভাবে কালেক্ট করতে হয়, এই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। 6 নম্বর ক্লাসে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডাটা স্ক্র্যাপিং। আমরা স্ক্র্যাপিং সম্পর্কে জানবো, ডাটা কিভাবে স্ক্র্যাপ করতে হয় এবং সেগুলোকে কিভাবে এক্সট্রাক্ট করতে হয়, সেগুলো কিভাবে মাইনিং করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে 7 নম্বর ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডাটা ফিল্টারিং এন্ড ভ্যালিডেশন। কিভাবে ডাটাগুলো বের করে সেগুলো ফিল্টার করতে হয়, কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড সেটাকে বের করার প্রক্রিয়াগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে 8 নম্বর ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন টু আলিবাবা এন্ড অ্যামাজন ডাটা ইনটু লেট কালেক্টিং। আলিবাবা এবং অ্যামাজন থেকে কিভাবে ডাটা কালেক্ট করতে হয় এই বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। সেলার ইনফরমেশন, সেলার টার্গেট কান্ট্রি, লোয়ার সেলার, নিশ প্রোডাক্ট নেম, প্রোডাক্ট সাপ্লাই ইনফরমেশন, রেটিং, আদার ডাটা ইনফরমেশন, এই বিষয়গুলো, ঠিক আছে। কিভাবে একটা কোম্পানির বা একটা সেলারের রেটিং বের করতে হয়, কিভাবে আদার ডাটাগুলো কালেক্ট করতে হয়, তারপর প্রোডাক্ট সাপ্লাই ইনফরমেশন, তারা কোন জায়গায় প্রোডাক্ট সাপ্লাই করে সেই ইনফরমেশন, নিশ এন্ড প্রোডাক্ট নেম, তারা কোন কোন ক্যাটাগরিতে কাজ করে, ইলেকট্রিক গ্যাজেট নাকি হেলথ প্রোডাক্ট নাকি বিউটি প্রোডাক্ট নাকি হচ্ছে আপনার ক্লথিং প্রোডাক্ট, কোন বিষয়ে কাজ করে এই বিষয়গুলো বের করতে হবে। লোয়ার সেলার, একটু নিম্নমানের সেলার যারা লোয়ার সেলার সেসব ডাটাগুলো কালেক্ট করতে হবে। সেলার টার্গেট কান্ট্রি, কোন কান্ট্রির সেলার লাগবে সেগুলো বের করতে হবে। সেলার ইনফরমেশন লাগবে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের শিখতে হবে বা শেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা 9 নম্বর ক্লাস হচ্ছে ইবে ডাটা কালেক্ট প্রসেস ম্যানুয়াল, ইবে ডাটা কালেক্ট প্রসেস ইউজিং টুল, এই বিষয়গুলো আমরা দেখবো। অলমার্ট, ঠিক আছে, ইবে অলমার্ট এগুলো সব ই কমার্স সাইট ডাটা কালেক্টিং, ঠিক আছে, অ্যামাজন, আলিবাবা। আচ্ছা 10 নম্বর ক্লাসে আমরা দেখবো ইন্ট্রোডাকশন টু গুগল ম্যাপস এন্ড বিজনেস ডিরেক্টরি ডাটা এন্ট্রি ডাটা কালেকশন। গুগল ম্যাপ থেকে কিভাবে বিজনেস ডিরেক্টরি ডাটা কালেক্ট করতে হয় এই বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ, খুবই সহজ। 11 নম্বর ক্লাসে ফাইবার এসইও কালার মার্কেটপ্লেস ডাটা লিড জেনারেশন, ফাইবার বায়োডাটা কালেক্ট প্রসেসিং ইউজিং ম্যানুয়াল। এটা হচ্ছে আমরা অপশনাল রেখে রাখছি, এটা শেখাইতেও পারি প্রয়োজন বেসিস, কারণ এটার অপশনে এটার অল্টারনেটিভ আমরা শিখাবো লিঙ্কডইন, এটা এইজন্য এটা আমাদের যেহেতু মার্কেট প্লেসের বিষয়ে আমাদের টিউটোরিয়াল দেওয়া থাকবে, এজন্য এটা আমাদেরকে শেখানো লাগবে না, টিউটোরিয়াল অ্যাড করা থাকবে অটোমেটিক। আচ্ছা 12 নম্বর ক্লাস হচ্ছে লিঙ্কডইন ডাটা কালেক্ট, কিভাবে লিঙ্কডইন ডাটা কালেক্ট করতে হয় এই বিষয়গুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ। এবং 13 নম্বর ক্লাস হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন, মেকিং গিগ, কাস্টমাইজেশন, ইমেজ মেকিং ইউজিং ক্যানভা, বায়ার কমিউনিকেশন, টিপস এন্ড উইথড্রল প্রসেস, এই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। তো যাই হোক, মোটামুটি এটা হচ্ছে আমাদের মডিউল। তবে কোনো মডিউল 19-20 হইতে পারে, 19-20 বলতে দেখা যাচ্ছে 6 নম্বর ক্লাস এটা 7 নম্বরে বুঝাইলাম, কিংবা 7 নম্বর ক্লাস 6 নম্বরে বুঝাইলাম। টোটাল মডিউলটা আমাদের এটা শেখানো হবে, কমপ্লিটলি শেখানো হবে। চলো, হয়তো ক্লাসের টপিক গুলো আগে পিছিয়ে হইতে পারে, কারণ সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে অনেক সময় আগে করতে হয়, আগে পিছিয়ে করতে হয় প্রয়োজনের তাগিদে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ক্লাস মডিউল, আর মডিউলটা কিন্তু আমাদের ক্লাসে দেওয়া, যার কারণে এটা দেওয়া যাবে না। তো যাই হোক, আমরা মোটামুটি ডাটা এন্ট্রির বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করলাম। এগুলো বেসিক, আমাদের খুব বেশি জানার দরকার নাই, মানে থিওরিক্যাল বিষয় বেশি জানার দরকার নাই, আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। তো আমি বেসিক বিষয় আইডিয়া দিব, যদিও বা এখানে সবাই ম্যাক্সিমাম এমএস ওয়ার্ড সম্পর্কে কম বেশি আইডিয়া আছে, তারপরে আমি বেসিক আইডিয়া দিচ্ছি যে কিভাবে সেটাকে ইউজিং করতে হয়, বেসিক কাজগুলো আমরা কিভাবে করবো এই বিষয়গুলো ইনশাআল্লাহ। যদিও আমাদের এমএস ওয়ার্ডের কাজ থাকবে না, তারপরে বোঝাচ্ছি আমাদের এক্সেল এর কাজ বেশি থাকবে এবং শীটের কাজ। প্রথম কথা হচ্ছে আপনাকে কাজ করতে গেলে আপনার এমএস ওয়ার্ড এর একটা প্যাকেজ আপনার থাকা লাগবে। প্যাকেজ বলতে এই প্যাকেজের ভিতরে আপনার এমএস ওয়ার্ড থাকবে, এক্সেল থাকবে, ঠিক আছে, পাওয়ার পয়েন্ট লাগবে না, এমএস ওয়ার্ড এবং এক্সেল আপনার থাকতে হবে। যাদের নাই এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে, যাদের নাই এমএস ওয়ার্ডটা ইনস্টল করে নেবেন। আর হচ্ছে লিংক হচ্ছে এমএস ওয়ার্ড যদি আপনাদের না থাকে, লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই, আপনারা ইনস্টল করে নেবেন। এমনি উইন্ডোজ 10 দিলে আপনাদের এমএস ওয়ার্ড দেয়া থাকেই, বুঝছেন, সমস্যা নেই। তো যাই হোক, আমি এখান থেকে এমএস ওয়ার্ডে চলে যাচ্ছি। আপনি এখান থেকে দুইটা প্রক্রিয়ার মাধ্যমে এমএস ওয়ার্ডটা ওপেন করতে পারেন, ঠিক আছে। এখানে যদি আপনি লিখেন উইনওয়ার্ড, ঠিক আছে, আমি রানে যদি যাই, ঠিক আছে, রানে যদি আমি যাই, এখান থেকে আমি যদি লিখি উইনওয়ার্ড লিখে যদি আমি সার্চ করি, দেখেন এখান থেকে আমার এমএস ওয়ার্ড অন হয়ে যাবে। অথবা যদি আপনি এখান থেকে ডিরেক্টলি এখানে অপশনে যান, এখান থেকে আপনি এমএস ওয়ার্ড লিখলেও পেয়ে যাবেন, এখান থেকে আসা ক্লিক করলে এমএস ওয়ার্ড ওপেন হয়ে যাবে। আচ্ছা, তো এমএস ওয়ার্ডে আসার পরে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এটা হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের ব্ল্যাঙ্ক পেজ। তো এর অপশন বা ফাংশন সম্পর্কে আমরা একটু কম বেশি ধারণা নেওয়ার চেষ্টা করি, বেসিক বিষয়, যে বিষয়গুলো আমাদের কাজ করতে লাগবে, আমরা অ্যাডভান্স বিষয় জানার প্রয়োজন নাই, কারণ আমাদের ডাটা এন্ট্রি কাজে অ্যাডভান্স প্রয়োজন হয় না। এখন বিষয় হচ্ছে এমএস ওয়ার্ডের এটা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস, ঠিক আছে।
এমএস ওয়ার্ডের এটা হচ্ছে ইউজার ইন্টারফেস, এটা হচ্ছে এমএস ওয়ার্ডের মেনু বার, ঠিক আছে? এটা হচ্ছে এমএস ওয়ার্ডের মেনু বার অথবা নেভিগেশন বার, যেটা বলতে পারে। এটাকে বলা হচ্ছে এমএস ওয়ার্ডের নেভিগেশন বার বা মেনু বার, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে এমএস ওয়ার্ডের টোটাল এডিটিং টেক্সট বার। এখান থেকে আমরা টোটাল বিষয় সেটআপ গুলো করতে পারবো এমএস ওয়ার্ডে। আর এটা হচ্ছে আমাদের পেজ, আমরা এমএস ওয়ার্ডে যে কাজগুলো করব ওয়ার্কিং পেজ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের শিট বা পেজ বলতে পারেন, এখানে আমরা কাজ করব। আর আচ্ছা, এখানে হচ্ছে কাউন্টেড ওয়ার্ড, ঠিক আছে? আমরা যে ওয়ার্ড গুলো এখানে তুলবো, যে ওয়ার্ড গুলো লিখবো, টোটালটা এখানে কাউন্ট করবে, ঠিক আছে? ওয়ার্ড কাউন্টার। আচ্ছা, আর এগুলো টাস্ক বার আমরা তো সবাই জানি, এটা নিচে এটা টাস্ক বার। আর এটা এখানে জুম ইন করতে আউট করতে হয়, এগুলো আমাদের প্রয়োজন না, এগুলো আমাদের এমনি মাউসের মাধ্যমে আমরা করতে পারবো। এখন বিষয় হচ্ছে দেখেন, ম্যাক্সিমাম কাজ আমাদের হোম ইনসার্টের ভিতরে থাকবে, ম্যাক্সিমাম কাজগুলো এখান থেকে আমরা সম্পূর্ণ করতে পারবো, বেসিক কাজগুলো। তো এমএস ওয়ার্ডে কিভাবে কাজ করতে হয়, ধরেন আপনি একটা তথ্য লিখতেছেন, সাপোজ লিখতে পারেন ন্যাশন আইটি, ন্যাশন আইটি এলটিডি, সরি এলটিডি। আচ্ছা, তো আমি কিন্তু একদম বেসিক বুঝাইতেছি, অনেকেই জানেন আবার বলতে পারেন এগুলো তো জানি ভাই। আপনারা হয়তো বা জানেন, অনেকে নাও জানতে পারে বিষয়গুলো। আমি যারা জানে না তাদের জন্য, যারা জানেন তো জানেনই, সমস্যা নাই। তো কথার কথা আমরা একটা টেক্সট লিখলাম, তো টেক্সট আমরা এখান থেকে অনেক ফন্ট চেঞ্জ করতে পারবো, টেক্সটটাকে বিভিন্ন আমরা এখান থেকে এলিমেন্ট চেঞ্জ করতে পারবো। তো একটা টেক্সট লেখার পরে আমরা টেক্সটটাকে বোল্ড করতে পারবো, টেক্সট ছোট বড় করতে পারবো। এটা এখানে বোল্ড, এটা হচ্ছে আমাদের ইতালিক, এটা হচ্ছে নাম্বারিং, আন্ডারবোল্ড, এখান থেকে আমরা আন্ডারলাইন দিতে পারবো। আচ্ছা, আমরা বোল্ড করে দিই, আন্ডারলাইন তুলে দিই এবং ইতালিক তুলে দিব। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ফন্ট, আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, যে কোনো ফন্ট। আমি আরিয়াল ব্ল্যাক দিয়ে দিচ্ছি। আর এখান থেকে সাইজ, ফন্টের সাইজ ছোট বড় করতে পারবো, এটা হচ্ছে ফন্টের সাইজ ছোট বড় করার প্রসেস। আমরা 20 করে দিলাম। এটাকে যদি আপনি এখন চান যে ডাইনে বায়ে মাঝখানে রাখবেন, এটাকে মার্ক করতে হবে, মাঝখানে ক্লিক করতে হবে। এগুলোকে বলা হয় অ্যালাইনমেন্ট, ঠিক আছে? এগুলোকে বলা হয় অ্যালাইনমেন্ট। আমার কথা কি আপনারা সবাই বুঝতে পারতেছেন তো? বুঝতে না পারলে বলতে হবে। ওকে, তো আমরা একটা সাপোজ টেক্সট লিখলাম, টেক্সটটাকে আমরা যে সাইডে নিতে চাই সেই সাইডে নিতে পারবো, মাঝখানে মাঝখানে, সাইড বাম সাইডে বাম সাইডে, ডান সাইডে ডান সাইডে, যে কোনো সাইডে আমরা নিতে পারবো। ওয়েল, আমরা যদি মনে করি টেক্সটটাকে আমরা একটু ঘোরায় লিখবো, সেক্ষেত্রে আমরা এগুলো ঘোরায় লিখতে পারি, ঠিক আছে? সেগুলো হচ্ছে আমাদেরকে একটা টেক্সট, রাফ টেক্সট করতে হবে, ঘোরানোর বিষয়টা আজকে আমাদের এই টপিকসে এটা এখানে আমাদের লাগতেছে না, এজন্য আমি দেখাইতেছি না। এক্সেলে গিয়ে লাগবে, তখন আমি এটা দেখাই দিব ইনশাআল্লাহ। তো এখন আমরা এটা লেখাটা দেখলাম, কথার কথা আমি এখানে বাই ডিফল্ট একটা ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি, আমি এই ফন্টটা দিতে চাচ্ছি না, আমি অ্যানাদার একটা ফন্ট, বা ক্লায়েন্ট আপনাকে বললো সাপোজ যে একটা ফন্ট আমাকে, এই যে ফন্টটা আছে আমার, অ্যানাদার একটা ফন্ট তুমি রোবোটো ফন্টটা আমরা এখানে অ্যাড করে দাও। এখন কথার কথা ধরেন এর ভিতরে রোবোটো ফন্টটা নাই, তো সেক্ষেত্রে আপনার ফন্টটা কিভাবে অ্যাড করবেন? তো তার জন্য আপনারা ছেড়ে চলে যাবেন, আমি লিংক দিয়ে দেবো, ডিএ ফন্টে চলে যাবেন, ঠিক আছে? ডিএ ফন্টে চলে যাবেন, এখান থেকে গিয়ে আপনারা ফন্ট, সকল ফন্ট এখান থেকে পেয়ে যাবেন, যতগুলো ফন্ট আপনার লাগবে। এই যে ডিএ ফন্ট, আপনার যে ফন্ট লাগবে সেটা লিখে আপনি এখানে জাস্ট সার্চ করবেন। আমি এখান থেকে যদি দেই রোবোটো, রোবোটো আমি লিখে যদি সার্চ করি, দেখেন রোবোটোর ফন্ট গুলো এখানে চলে আসছে, দেখছেন? আপনার যেটা মনে চায় সেই ফন্ট করবেন, এখান থেকে এটা ডাউনলোড করবেন। অনেকগুলো ফন্ট আছে এর ভিতরে, সেটাকে আপনি এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেছে। ওয়েল, এখন আপনি কি করবেন, এটা ওপেন করবেন। আচ্ছা, এটাকে আপনি এক্সট্রাক্ট করবেন, এটা এই এই ফন্টটা ওপেন করে দেখেন, এই যে ফন্ট, এটা এখান থেকে আমরা কি করব, ইনস্টল। আমরা এটা ইনস্টল করলাম, তার রোবট ফন্ট অলরেডি ইনস্টল, আমার এটা অলরেডি ইনস্টল আছে, তো সমস্যা নেই, এটা ইনস্টল করে দিবেন। আমার ইনস্টল আছে বলে আমি ইনস্টল করতেছি না। করার পরে ফন্টে চলে যাবেন, ঠিক আছে? এক্সেলে চলে আসবেন,
আয়সা এখান থেকে আপনি লিখবেন রোবট, লিখে এন্টার প্রেস করবেন। এই যে রোবট, ঠিক আছে, ফ্রন্টে চলে আসছে। এই যে এই যে অটোমেটিক ফ্রন্টটা নিয়ে নিছে। আমি এটা নিব না, আমি জাস্ট বোঝানোর স্বার্থে এটা আমি আরিয়াল ব্ল্যাক করে দিব। ক্যালভিনো আছে আরিয়াল ব্ল্যাক, আমি আরিয়াল ব্ল্যাকটা পছন্দ করি, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, লেখা কালার চেঞ্জ করতে গেলে আপনাকে এখানে কালারে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি যে কালার চান আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। আমি ব্ল্যাকই রাখতেছি, আপনার যেটা পছন্দ আপনি দিতে পারবেন। তারপর গ্রেডিয়েন্ট এখানে আসেন, যদি গ্রেডিয়েন্ট কালার পাবেন, ঠিক আছে, মোর গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এখান থেকে যত কিছু গ্রেডিয়েন্ট আপনি কালার এখান থেকে মিক্সড করতে চান আপনি ক্লিক করে 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 এখান থেকে মিক্সড করতে পারবেন, ঠিক আছে। যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, আমি এটা করতেছি না, এটা প্রয়োজন না, আমি ব্ল্যাক কালারই রাখতে চাই, এটা আমার কাছে বেস্ট মনে হয়। যাই হোক, তো এটা আমরা এখান থেকে করলাম। সাপোজ এখন হচ্ছে এই লেখাটা আমি আরেক জায়গা থেকে ধরেন কপি করে নিয়ে আসবো, ঠিক আছে। সেম লেখাটা আমি আরেক জায়গা থেকে কপি করে নিয়ে আসবো। ধরেন আমি এখান থেকে আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি, ন্যাশনাল আইটি এলটিডি। এই যে আমাদের কিন্তু ওয়েবসাইটের ন্যাশনাল আইটি এলটিডি, আমি এটা কপি করে করতেছি। দেখেন, কপি করে আমি যদি এখানে রাখি, দেখেন এটা কি আমার এই লেখার মতো আসছে? আসে না, কিন্তু আমি যদি এখানে ফন্ট আমি 20 করে দিচ্ছি, দেখেন এই ফন্ট কি এই ফন্টের ভিতরে মিল আছে কোনো? দেখেন তো। এবং আমি কিন্তু এটা কপি করে জাস্ট এখান থেকে নিয়ে আসছি, সেম কালার সেম ফন্ট, এখানে অটোমেটিক্যালি বসে গেছে, কিন্তু এদের ফন্টে কিন্তু অটোমেটিক্যালি নিল না। এখন কথার কথা হচ্ছে আপনি এই ফন্টটা কপি করে নিয়ে আসতেছেন, কথার কথা নিয়ে আসে আপনি কি করতে চাচ্ছেন যে না আমার এই যে ফন্টটা এখানে ওয়েবসাইটে যে ফন্ট আছে এই ফন্টটা না, আমার এমএস ওয়ার্ডে আমার যে ফন্টটা আছে আমি বাই ডিফল্ট সেই ফন্টটাই সেট করব। সেক্ষেত্রে আপনাকে এটা কপি করতে হবে, ফন্টটাকে জাস্ট কপি করতে হবে। কপি করে আপনি এখান থেকে দুইটা অপশন এখানে ক্লিক করতে পারেন, কন্ট্রোল আল্ট্রা ভি ক্লিক করতে পারেন, ঠিক আছে। অথবা আপনারা এখান থেকে চলে যাবেন পেস্টে, চলে যাবেন পেস্ট স্পেশালে আসবেন, আসার পরে এখান থেকে আপনার আনফরম্যাটেড টেক্সট আছে আপনি এটা ওকে করে দিবেন, অটোমেটিক্যালি এটা নিয়ে নিছে এই ফন্টে, ঠিক আছে। এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এর শর্ট ফর্ম কি? এর শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল আল্ট্রা ভি, ক্লিক করবেন আনফরম্যাটেড টেক্সট, কপি এখান থেকে বাই ডিফল্ট এই পেজে যে ফন্টটা আমার সেট করা সেই ফন্টে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিবে। বিষয় কি আপনারা বুঝতে পারছেন কিনা? সহজ বিষয়, না বুঝার কিছু নাই। কন্ট্রোল আল্ট্রা ভি ক্লিক করবেন, ঠিক আছে, কন্ট্রোল আল্ট্রা ভি। আচ্ছা, এখন মনে করেন আপনি এখান থেকে পরের লাইনে লিখবেন, ঠিক আছে। তো পরের লাইনে লিখতে গেলে আপনাকে কি করতে হবে? পরের লাইনে লিখতে গেলে আপনাকে ইন্টারপ্রেস করতে হবে, ঠিক আছে। ইন্টারপ্রেস করলে পরের লাইনে চলে আসবে। আপনি যদি এখান থেকে আল্ট্রা ক্লিক করে যদি আপনি ইন্টারপ্রেস করেন, অনেকে কিন্তু আল্ট্রা আল্ট্রা ক্লিক করে করে হবে না, শিফট ক্লিক করে ইন্টারপ্রেস করলেও হবে। শিফট প্রেস করে যদি আপনি ইন্টারপ্রেস করেন পরের লাইনে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এখান থেকে সাপোজ আপনি একটা সেল তৈরি করতে চাচ্ছেন, ঠিক আছে, টেবিল তৈরি করতে যাচ্ছেন, টেবিল তৈরি করতে পারবেন অনায়াসে। টেবিলে ক্লিক করলেন, এখানে টেবিলে ক্লিক করলে একটা টেবিল হয়ে গেল, ঠিক আছে। এখানে অনেকগুলো সেল চলে আসছে। এখন আপনি চাইতেছেন এই সেলগুলো আমি এইভাবে তৈরি করব না, আমি সেলগুলা আমার নিজের মতো করে তৈরি করব। সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনসার্ট টেবিলে যদি ক্লিক করেন আপনি এখান থেকে নাম্বার অফ কলাম, কয়টা রো নেবেন সব এখান থেকে চলে আসবে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে না আপনি এখান থেকে চাইতেছেন যে না এখান থেকে এই সেলের ভিতর থেকে আমি আরো সেল তৈরি করব। সেক্ষেত্রে আপনি ধরেন এই সেলের ভিতরে একটা সেল তৈরি করতে চাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করবেন, ঠিক আছে, ইনসার্ট সেলে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে শিফট সেল শোডাউন এখান থেকে আপনি ক্লিক করে ওকে করে দিবেন। সরি, ইনসার্টে ক্লিক করে এখান থেকে
আপনি এখানে ইনসার্ট সেলে চলে যাবেন, ইন্টার রো, ইন্টার কলাম। আপনি এখান থেকে রো তৈরি করতে চাচ্ছেন না কলাম তৈরি করছেন, রো তৈরি করছেন, রো তৈরি হয়ে যাবে ভিতরে, কলাম তৈরি করতে চাইলে কলাম তৈরি হয়ে যাবে। ঠিক আছে, মানে সেলের ভিতরে যদি আপনি কোনো নতুন করে সেল, এই যে আমরা বক্স তৈরি করতে চাচ্ছি, এই বক্সের ভিতরে যদি আমরা নতুন করে বক্স তৈরি করতে চান, আপনাকে ইনসার্টে যাইতে হবে, গিয়ে এখান থেকে ইনসার্ট সেল থেকে আপনাকে তৈরি করতে হবে। আচ্ছা, আবার যদি কোনো সেল আপনি ডিলিট করতে চান, এই ডিলিট সেলে ক্লিক করবেন, এখান থেকে সেল আপনি ডিলিট ইন্টার রো, আপনি রো ডিলিট করতে চাচ্ছেন নাকি কলাম। কলাম বলতে এই যে লম্বা লম্বা যেটা আছে এটাকে বলা হয় কলাম, আর আরে যে দাগটা আছে এটাকে বলা হচ্ছে রো। আপনি যেটা ডিলিট করতে চান সেটা এখান থেকে ক্লিক করে ডিলিটে ক্লিক করবেন, ডিলিট সেল, ডিলিট রো, ডিলিট কলাম, ডিলিট সেল আপ, ডিলিট সেল লেফট, উপরেরটা নিচেরটা ডাইনে না বাই, আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। ঠিক আছে, সেলগুলো ডিলিট করতে যদি কোনো সেল ভুল হয়ে যায় সেক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এখানে তো অনেক ডিজাইন করা যায়, এগুলো আমাদের প্রয়োজন না, যেটা প্রয়োজন সেটা আমরা শিখি। আচ্ছা এটা আমরা এখন ডিলিট করে দিতেছি। ওকে, মার্ক করে ডিলিট প্রেস করলে টোটালটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, মার্ক করে যদি টোটাল প্রেস করেন ডিলিট হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে, এখন আপনি ধরেন একটা পেজ নিচ্ছেন, ঠিক আছে, এই যে ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেকের কাজ কি? ব্ল্যাঙ্ক পেজ মানে নতুন একটা পেজ আপনি নিতে চাচ্ছেন, এই পেজ আপনার লেখা শেষ, আপনি আর একটা পেজ নিতে চাচ্ছেন, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। আবার পেজ ব্রেকটা কি অ্যাকচুয়ালি? পেজ ব্রেকটা হচ্ছে এই পেজটা আপনি লিখতেছেন, এই যে পেজ ব্রেক আছে, আপনি এই পেজটা লিখতেছেন, লিখে অর্ধেক লিখছেন, অর্ধেক লেখার পর আপনি চাচ্ছেন যে এই পেজে আপনি আর কিছু লিখবেন না, আপনি আরেকটা পেজে চলে যাবেন, সেক্ষেত্রে আপনি পেজ ব্রেকে ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনি অর্ধেক লেখার পরে পরবর্তী অর্ধেক আপনি এখান থেকে লিখতে পারবেন। ঠিক আছে, দুটারই কাজ এক, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, দুটারই কাজ এক, যার যেটা সুবিধা হয় সে সেটাই করে আর কি। আচ্ছা, ডিজাইন, এখান থেকে অনেকগুলো ডিজাইন আছে, এগুলো আমাদের লাগবে না, ইনসার্টেই থাকি। এখন দেখেন এখান থেকে কথার কথা, একটা আপনার ম্যাগাজিন তৈরি করতে বললো, অনেকে ক্লায়েন্ট ম্যাগাজিন তৈরি করতে বলে কভার পেজ, এখানে কভার পেজে আসবেন, কভার পেজে আসে এখান থেকে যে কভার পেজে আপনার চয়েস যায় সিম্পলি কভার পেজটা নিয়ে নেবেন, নিয়ে এখান থেকে আপনি কভার পেজ তৈরি করতে পারবেন। ঠিক আছে, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে, কি কি চাচ্ছে তার টাইটেল দিয়ে দিবেন, সাব টাইটেল দিয়ে দিবেন, তার কোনো ইনফরমেশন থাকলে দিয়ে দিবেন। ঠিক আছে, কভার পেজ আপনি এভাবে তৈরি করতে পারবেন, এটা ডাবল কভার পেজ, এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। ঠিক আছে, তৈরি করতে পারবেন। যদি এটা প্রয়োজন না, জাস্ট আমি দেখাচ্ছি। আপনারা কভার পেজ ম্যাগাজিন বুঝেন না? কভার পেজ বিভিন্ন সাইডে কভার পেজ তৈরি করতে দেয়, ম্যাগাজিন তৈরি করতে দেয়, এগুলো জানেন তো সবাই? এগুলো কি কেউ জানেন যে কভার পেজ ম্যাগাজিন? সহজ বিষয়, কভার পেজ তো সবাই বুঝেন। ওকে, এখান থেকে আপনারা এক্সেল এর মাধ্যমে এগুলো হচ্ছে এমএস ওয়ার্ড এর মাধ্যমে এগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যাই হোক আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন সাপোজ আপনি কোন একটা বিষয় এখানে অ্যাড করতেছেন এমএস ওয়ার্ডে, ধরেন একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, ডিজাইনের ক্ষেত্রে আপনি নতুন ডিজাইন করবেন, যে কোনো একটা ইমেজ আপনি অ্যাড করতে পারেন। ইমেজ অ্যাড করার প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি কেমন? আমি সাপোজ একটা ইমেজ এখান থেকে নিয়ে আসি, আমি সাপোজ এই ইমেজটা আমি ডাউনলোড করি, বুঝাতে। ওকে, এখন দেখেন একটা ইমেজ আমি আপ করব, ইমেজ আপ করার জন্য আমাকে ইনসার্টে যাইতে হবে, পিকচারে ক্লিক করতে হবে, এখান থেকে দিস ডিভাইসে ক্লিক করতে হবে, ক্লিক করে এখান থেকে আমরা পিকচারটা আপলোড করব। দেখেন পিকচার আপলোড হয়ে গেছে না? পিকচার কিন্তু আপলোড হয়ে গেছে। এখন এই পিকচারটা আপলোড হওয়ার পর আপনি পিকচারে কোনো কাজ করতে পারবেন না। দেখেন এই পিকচার যদি আমরা নাড়াচাড়া করে দেখেন, এ কিন্তু নড়বেই না, একদম এ কিন্তু স্ট্রেট এখানে দাঁড়ায় থাকবে। তো এই পিকচারটাকে আপনি মুভ অন করতে গেলে আপনাকে একটা ফাংশন অ্যাপ্লাই করা লাগবে। ঠিক আছে, এই পিকচারটাকে আপনি মুভ অন করতে গেলে আপনাকে একটা ফাংশন মাস্ট বি অ্যাপ্লাই করতে হবে। ফাংশনটা কেমন? ফাংশনটা হচ্ছে আপনি এই পিকচারে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনি ডিজাইনে ইনসার্টে পেয়ে যাবেন, আর ডিজাইনে চলে আসি। ওকে,
লেআউট হোমেই চলে আসে এখান থেকে জাস্ট এ মিনিট, ক্লিক করি, ডবল ক্লিক করি, ওকে চলে আসছে। পিকচার ফরম্যাটে চলে আসতে হবে আমাদের। পিকচারে ক্লিক করার পরে আমাদেরকে পিকচার ফরম্যাটে আসার পরে এখান থেকে আমাদের একটা অপশন চলে আসবে র‍্যাপ টেক্সট, ঠিক আছে। আপনারা র‍্যাপ টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে বিহাইন্ড টেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। বিহাইন্ড টেক্সট ক্লিক করার পরে দেখেন এখন আপনারা এটাকে যেখানে সেখানে ইচ্ছা করলে আপনারা কি করতে পারবেন, মুভ অন করতে পারবেন, ঠিক আছে। এখন আপনি চাইলেই এটাকে আপনি বিভিন্ন চিত্রে আপনি এখান থেকে হচ্ছে ডিজাইন করতে পারেন, ঠিক আছে। তো এটাকে আপনাকে মুভ অন করতে গেলে ইমেজে ক্লিক করে ইমেজ ফরম্যাটে আসছে পিকচার ফরম্যাটে যাইতে হবে এন্ড র‍্যাপ টেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করলে মোটামুটি এখান থেকে আপনারা ইমেজটাকে মুভ অন করতে পারবেন। এখন আপনি চাইতেছেন ইমেজটাকে বিভিন্ন ভাবে ডিজাইন করতে, খুবই সিম্পল। ইমেজে ক্লিক করে এখান থেকে অনেকগুলো বিষয় আছে, রোটেট আছে, আপনি এখান থেকে ঘুরাইতে তুরাইতে চাইতেছেন, ডাইনে বাই উপর নিচে হরিজন্টাল ইত্যাদি ইত্যাদি করতে পারবেন। চাইতেছেন ক্রপ করতে, কতটুকু ক্রপ করতে চাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা এখান থেকে কেটে দিতে পারবেন, ঠিক আছে। কম বেশি করে কেটে দিতে পারবেন, আমি কাটতেছি না, পাও থাক সমস্যা নাই। এভাবে ক্রপ করতে পারবেন। আবার যদি মনে করেন না ক্রপ করবেন শুধু ডিজাইন আকারে ক্রপ করবেন, সেক্ষেত্রে আপনার ক্রপে ক্লিক করতে হবে, ক্রপের শেপে ক্লিক করতে হবে। আপনি বিভিন্ন শেপে এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন, ঠিক আছে। লাইক আপনি এই শেপটা ক্রপ করতে পারেন, দেখেন এটা একটা শেপে ক্রপ হয়ে গেল, ঠিক আছে, ডিজাইন হয়ে গেল। আচ্ছা তো এটা ডিজাইন হয়ে গেল। এখন আপনি বিভিন্ন এখানে শেপ আছে, আপনি যে কোনো শেপে কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। আচ্ছা এখান দেখেন আমরা এখানে যখন ক্লিক করছি এটা একটা শেপ, সাইড একটা শেপ চলে আসে, যদিও সাদা কালারের জন্য বোঝা যাইতেছে না। আপনি এখান থেকে ফিলে ক্লিক করলে যদি ক্লিক করেন এই যে ফিল, ঠিক আছে, ফিলে আসা এখান থেকে এখানে সাইড বার নাই, এজন্য আসে নাই। অনেক পিকচারের সাইডে এরকম একটা কালো চিহ্ন চলে আসে, অটো ফিল ওটাকে আউটলাইন বার করে দিলে ওটা চলে যায়। যদি এটা আসে নাই বলে এটা শো করতেছে না। তো যাই হোক এটা আপনি বিভিন্ন ডিজাইন করতে পারবেন, বিভিন্ন ইমেজ। আবার এখান থেকে বাই ডিফল্ট অনেকগুলো দেখেন আপনার টেমপ্লেট আছে, ঠিক আছে, ইমেজের টেমপ্লেট ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে রিফ্লেকশন, ওকে এটা রিফ্লেক্টেড 3D টাইপের আর কি, ঠিক আছে। অনেকগুলো ডিজাইন এখানে আছে, শেপ আছে, আপনি বাই ডিফল্ট করতে পারবেন সমস্যা। তো যাই হোক এগুলো আমি দেখাইতেছি না, এগুলো আপনারা একটু রিসার্চ করলে বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, এগুলো হচ্ছে সিভি তৈরি করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজে লাগে, ঠিক আছে। সিভি তৈরি করার ক্ষেত্রে এগুলো প্রচুর পরিমাণে কাজে লাগে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব ইনশাআল্লাহ। সিভি মেকিং এর ক্লাসে বিষয়গুলো আমি দেখাই দিব ইনশাআল্লাহ। এখন কথার কথা হচ্ছে আমরা তো একটা ইমেজ এখান থেকে একটা ইমেজ বাই ডিফল্ট নিয়ে এসে আমরা ডিজাইন করলাম। সাপোজ এখন আপনারা চাইতেছেন যে আমি একটা ইমেজ তৈরি করব। তো তৈরি করার ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো এলিমেন্ট আমাদের প্রয়োজন হয়। সে ম্যাক্সিমাম কাজগুলো করতে হয় শেপের মধ্যে থেকে, ইনসার্টে গিয়ে এই শেপের থেকে কাজ করতে হয়, শেপ ম্যাক্সিমাম কাজ শেপ। আমরা একটা ইমেজ দেখে ডিজাইন করি নিজের মতো করে, দেখেন দেখি হয় কিনা, যাই হোক হবে তো ইনশাআল্লাহ। তো এখন দেখেন আমরা এখান থেকে একটা কি কালার দেওয়া যাইতে পারে, গ্রিন কালার নাকি, গ্রিন কালার দিব। আচ্ছা গ্রিন কালার দিয়ে দিলাম। আচ্ছা এখন দেখেন আমরা এই যে গ্রিন কালার নিছি না, এই দেখেন গ্রিন কালারের সাইড দিয়ে কালো মতো একটা কালার আছে, দেখছেন সবাই দেখতে পাচ্ছেন। একটু জুম করি আপনারা দেখতে পারবেন আশা করলে, আশা করা যায়। দেখেন সাইড দিয়ে কালো একটা বার চলে আসছে না, সবাই দেখতে পাচ্ছেন এটা। আচ্ছা এই বারটাকে বলা হচ্ছে আউটলাইন বার, ঠিক আছে। এই বারটাকে বলা হচ্ছে আউটলাইন বার। তো আপনাকে এই বারটা তুলতে গেলে শেপ আউটলাইনে আসতে হবে। আসার পরে এখান থেকে নো আউটলাইন এখানে ক্লিক করতে হবে, নো আউটলাইন। আপনি নো আউটলাইনে যখন ক্লিক করবেন দেখেন এখান থেকে আউটলাইন বার কি হয়ে গেছে, আউটলাইন বার উঠে গেছে। আউটলাইন বার কিন্তু এখানে টোটালি আর নাই, এখন এটা ক্লিন হয়ে গেছে।
আচ্ছা, তারপর হচ্ছে আমি এখান থেকে শেপে আবার একটু যাই। শেপে যাই এখান থেকে এটাই স্টার নিয়ে আসি। স্টারটাকে আমি এখানে বসায় দেই, দেখি বড় কইরা। ওকে। আচ্ছা, এটাকে আপনি যখন বিভিন্ন স্ট্রাকচারে পরিবর্তন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার শেপ আউটলাইন আবার চলে যাবেন, ওয়েটে আসবেন। ওয়েটে আসার পর এখান থেকে অনেকগুলো ওয়েট আছে, 6 পিটি আছে, 4.5 পিটি আছে, ঠিক আছে, এবং হচ্ছে 3 পিটি আছে, অনেকগুলো আছে। আপনি যদি একটু বেশি চান, মোর লাইন্সে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে উইডে আছে, আপনাকে 10 পিটি করে দিচ্ছে, আমি ধরেন কথার কথা। ওকে, 10 পিটি করে দিলাম, 8 করে দিই, 9, একটু বড় করি, দেখি কি বানানো যায় এটারে। ডিজাইন করে দিই। ওকে, ওকে। আচ্ছা, কালারটা চেঞ্জ করতে হবে। আমি এর কালারটা সাপোজ কি কালার করে দেওয়া যায়। একটা কালার করে দিলাম। আচ্ছা, ইনসার্টে যাই, শেপে চলে যাই, এখান থেকে একটা ডিজাইন করে নিচ্ছি আমরা। অনেকে দেখবেন এক্সেল এর থেকে, এমএস ওয়ার্ড থেকে ডিজাইন করে, ঠিক আছে, স্ট্রাকচার, বিভিন্ন স্ট্রাকচার দিয়ে ডিজাইন করে, ঠিক আছে। এগুলো কাজে লাগবে আপনার সিভি তৈরি করার ক্ষেত্রে, বিভিন্ন ডিজাইন আপনার এনে এনে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই ডিজাইন সম্পর্কিত আইডিয়া থাকলে সুবিধা হয়, ঠিক আছে। আমি বলতেছি না এটাই করতে হবে, বিষয়গুলো না এরকম না, জাস্ট আমি অপশনগুলো সম্পর্কে আপনার ধারণা দিতেছি। ডিলিট করে দিলাম। আচ্ছা, কালারটা এখান থেকে আমরা একটা আউটলাইন বার, নো আউটলাইন, কালার ব্ল্যাক করে দিলাম। ওকে, সো এখন দেখেন আরেকটা শেপে নিয়ে চলে যাই, এখান থেকে কোনটা নিয়ে যাই। আচ্ছা, এটা নিয়ে নেই। আচ্ছা, এখানে শেপ আউটলাইনে গিয়ে এটা আউটলাইন তুলে দিব, শেপ ফিলে গিয়ে আমরা রেড কালার দিয়ে দিব। আচ্ছা, কি হয়ে গেল, একটা পতাকা আঁকায় ফেললাম, কি পতাকা বানায় ফেললাম। এখন আপনি চাইতেছেন এই পতাকাটা কিন্তু একটা ভিন্ন ভিন্ন স্ট্রাকচার আমরা তৈরি করছি, রাইট? আমরা কি করছি, একটা ভিন্ন ভিন্ন স্ট্রাকচার আমরা তৈরি করছি। তো এই স্ট্রাকচারটাকে পুরোটা একসাথে করতে গেলে, মনে করেন আপনি একটা পার্টস তৈরি করতেছেন, সেই পার্টসটা আপনি ভিন্ন ভিন্ন ভাবে আপনি নিয়ে আসছেন। এখন নিয়ে আসলে কিন্তু এটা সামগ্রিকভাবে ফিটিং হইলো না, ফিটিং করতে গেলে আপনাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ফিটিং করতে হবে, তাহলে এটা পুরোটা একত্রিত হয়ে যাবে। এখন দেখেন আমরা যদি এটাকে নিয়ে একটু নাড়াচাড়া করতে চাই, দেখেন এটা বিচ্ছিন্ন হয়ে যাইতেছে, এটা এর ছাড়া বিচ্ছিন্ন হয়ে যাইতেছে, তাই না? এটা একদিকে চলে যাইতেছে, এটা একত্রিত নাই। এখন আমি চাইতেছি এই যে সামগ্রিক এলিমেন্টটাকে এক জায়গায় করতে। সেক্ষেত্রে আমরা এগুলোকে আবার একটু এক জায়গায় করে নিয়ে আসি। আচ্ছা, ওকে। এখন এই টোটাল ফরম্যাটটাকে, সামগ্রিক ফরম্যাটটা একত্রিত করতে গেলে আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল প্রেস করতে হবে ফার্স্ট। প্রেস করে যে যে এলিমেন্ট গুলো নিয়েছি সেগুলোর উপরে ক্লিক করতে হবে। এই এলিমেন্টে ক্লিক করলাম, উপরে এই যে এটা ক্লিক করলাম, রাউন্ডে ক্লিক করলাম, এবং এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব, এন্ড এখান থেকে আমরা গ্রুপে চলে যাব। এই যে গ্রুপ, আমরা একটা গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে দেখেন আমরা কি করতে পারি, দেখেন এখন এটাকে আমরা
পুরো ইমেজটাকে আমরা কি করতে পারতেছি, মোটামুটি একটা মুভ করতে পারতেছি। এখন এটা যেদিকে নিয়ে যাব একটা ইমেজ আকারে এটা মুভ করবে, ঠিক আছে। ওই যে আমরা ইমেজ নিয়ে আসছিলাম র‍্যাপ টেক্সট করার পরে বাই ডিফল্ট এটা মুভ অন করা যাইতেছিল, এখন তো এটা এখান থেকে র‍্যাপ টেক্সট করা লাগবে না, আমরা এলিমেন্ট গুলো এখান থেকে নিয়ে এসে আমরা তৈরি করছি। এখন আমরা যে এখানে নিয়ে যাব এটা মুভ করা যাবে, অনায়াসে মুভ করা যাবে, ঠিক আছে। তো এগুলো কাজ এক একটা কাজ এক এক রকমের, এগুলো যখন আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করতে যাব বিভিন্ন কাজ আসবে, সেই কাজের ক্ষেত্রে এই ফাংশনগুলো আমাদের অ্যাপ্লাই করা লাগতে পারে। এখনো জয়েন হইতেছে। কন্ট্রোল প্রেস করবেন, প্রেস কইরা আমি যদি আবার এখানে দেখেন এটাকে যদি আনগ্রুপ করে দেই, দেখেন এই যে আনগ্রুপ করে দিলে আবার এটা পূর্বের জায়গায় ফিরে যাবে। দেখেন আমি যদি আনগ্রুপ করে দেই, এই যে গ্রুপ করে দিছি না, এখন যদি আমি এগুলোকে আনগ্রুপ করে দেই, দেখেন এই যে আনগ্রুপ করে দিলে এই পূর্বের জায়গায় চলে যাবে, ঠিক আছে, পূর্বের জায়গায় চলে যাবে। আবার একে গ্রুপ করতে গেলে কন্ট্রোল প্রেস করতে হবে, এটাই ক্লিক করলাম, আবার এখানে উপরে ক্লিক করলাম, যে যে এলিমেন্ট গুলো নিচ্ছে সেই এলিমেন্ট গুলোর উপরে ক্লিক করা লাগবে, ক্লিক করে গ্রুপে চলে যাইতে হবে, গ্রুপ, টোটালটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আপনারা বিভিন্ন ফাংশন অ্যাপ্লাই করে বিভিন্ন ইমেজ তৈরি করতে পারবেন, গ্রাফিক্স তৈরি করতে পারবেন, সমস্যা নাই, ইজিলি করতে পারবেন। আচ্ছা আমি এগুলো ডিলিট করে দিতেছি, এটা আমার আর লাগছে না। আচ্ছা আরো অনেক বিষয় আছে, সেটা হচ্ছে কথার কথা আপনাকে একটা সিভি তৈরি করা লাগতে পারে। আচ্ছা এখানে একটা বিষয় মিস্টেক করছি আমরা, তো এর ভিতরে অনেক সময় অনেক কিছু লেখা লাগতে পারে, লিখতে গেলে আপনাদেরকে আপনি যে ডিরেক্টলি এখানে টেক্সট ক্লিক করে লিখতে পারবেন বিষয়টা এমন না, আপনাকে টেক্সট বক্সে যাইতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি যদি ক্লিক করি শেপে চলে যাইতে হবে, শেপে যাওয়ার পরে এই যে এডিটিং টেক্সট, এখানে ক্লিক করে আপনাকে এরকম একটা আপনার নিতে হবে, এখান থেকে আপনাকে লিখতে হবে বাংলাদেশ, এটা আমি লিখে দিলাম। আচ্ছা আপনি চাইতেছেন লেখাটা মাঝখানের দিকে নিয়ে আসতে, ঠিক আছে, মাঝখানে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই, মাঝখানে ক্লিক করলে মাঝখানে চলে আসবে। আর আপনি চাইতেছেন মাঝখানে নিয়ে আসার পরে আপনি কি চাইতেছেন যে হোয়াইট কালার টালা কিছু রাখবেন না, সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক ইনসার্টে যাইতে হবে, শেপ ফিল আছে না, আউটলাইন, নো আউটলাইন করে দিবেন, তারপরে শেপ ফিল আছে এখান থেকে এটাকে আচ্ছা এখান থেকে একটু নো ফিল করে দিবেন, নো ফিল দিলে এখান থেকে পিছন থেকে ব্যাকগ্রাউন্ড চলে যাবে, ঠিক আছে। আমি আবারও দেখাচ্ছি, প্রথমত আপনার এখানে এই এলিমেন্টের উপর ক্লিক করতে হবে, ক্লিক করার পরে শেপ ফিলে যাইতে হবে, এখান থেকে নো ফিল করে দিবেন, নো ফিল দিলে পিছন থেকে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে ওটা অটোমেটিক্যালি কি হবে, চলে যাবে, ঠিক আছে। আপনি এখানে মাঝখানে চাইলে মাঝখানে রাখতে পারেন, এই যে মাঝখানে আছে, এটাকে এই এলিমেন্টটা মাঝখানে চাইলে মাঝখানে রাখতে পারেন, এটা মাঝখানে আছে, তো সাইডে সরাই নিয়ে আসি, ওকে এখন ঠিক আছে। তো এখানে কোনো কিছু টেক্সট করতে চাইলে এই যে আপনি ক্লিক করে ইনসার্টে যাইতে হবে, শেপে যাইতে হবে, এই যে এডিটিং টেক্সট এখান থেকে নিয়া, ঠিক আছে, এগুলো লিখতে হবে। আমি লিখতেছি, এটা আপনার বোঝানোর স্বার্থে আর কি, ঠিক আছে। আচ্ছা নিচের দিকে বসায় নিয়ে আসি, এখন এটাকে আমি সেন্টারে রাখতে পারি, লেখাটাকে সেন্টারে, ওকে সেন্টারে আছে। এটাকে এখন যদি আমি মনে করি এটা পিছন থেকে কালার মুছাই দিব, তো মুছে দিতে গেলে আমাকে উপরে ক্লিক করতে হবে, ডাবল ক্লিক, শেপ ফিল, নো ফিল, সরি এটার উপরে ক্লিক করে নিয়ে যেন এটা হচ্ছে, এখান থেকে নো ফিল, ওকে। আচ্ছা তারপর দেখেন সাইডে কয়েকটা বার আছে না, চার কোণা, শেপ আউটলাইনে আসে নো আউটলাইন, ঠিক আছে, চলে গেল। তো এইভাবে হচ্ছে মূলত আপনাকে কাজ করতে হবে, কোনো চিত্রের ভিতরে বা কোনো এলিমেন্টের ভিতরে যদি কোনো কিছু লিখতে চান
এইভাবে আপনাদেরকে মূলত লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি যদি চাচ্ছেন লেখার ভিতরে আন্ডারলাইন দিবেন তো আন্ডারলাইন দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আন্ডারলাইন নিয়ে এসে দিতে হবে। আন্ডারলাইন দিতেছে না, পাও দেওয়া লাভ নাই। আচ্ছা, এইভাবে হচ্ছে আপনারা মূলত এগুলো এডিট করতে পারবেন, কাজ করতে পারবেন। কোনো বক্সের ভিতরে বা কোনো এলিমেন্ট বা কোনো ইমেজের ভিতরে লিখতে গেলে ওই যে আপনাকে ফাংশন অ্যাপ্লাই করতে হবে, শেপ, এডিটিং টেক্সট, এখানে নিয়ে আসা আপনার যতটুকু জায়গা দূরে লিখবেন ততটুকু জায়গা এখান থেকে বসাই দিতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, বলতে পারেন যে এই তো লেখা তো ভাই তো যাইতেছে, লেখা তো চলে যাইতেছে, তো লেখা তো চলে যাইবে, কারণ আমরা তো এই লেখাটা গ্রুপ করি নাই। আমরা গ্রুপ করছি কোনটা? আমরা গ্রুপ করছি জাস্ট হচ্ছে এই যে পতাকা, স্ট্যান্ড, এগুলো আবার গ্রুপ করতে হবে পুনরায়, ঠিক আছে? গ্রুপ না করলে এ চলে যাবে, ঠিক আছে? পুরোটাকে আবার গ্রুপ করে দিতে হবে, সরি, ক্লিক করে করে এগুলোকে গ্রুপ করে দিতে হবে। আনগ্রুপ, এবার গ্রুপ করে দিলে এটা একত্রিত হয়ে যাবে। তো যাই হোক, বিষয়টাকে আপনারা বুঝতেছেন কিনা একটু রেসপন্স করবেন, যে সবাই দেখতেছেন দেখলে হবে না, বুঝতেছেন কিনা আদৌ। খুবই সহজ, কিন্তু প্র্যাকটিস করলে আরো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, গ্রুপ করতে কন্ট্রোল, জি জি, শুধু কন্ট্রোল প্রেস করে আপনাকে মাউস কার্সার ক্লিক করতে হবে, করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, পুরো বিষয়টাকে আজকে আপনারা বুঝছেন। এমএস ওয়ার্ড এর কাজ, আমাদের ম্যাক্সিমাম যে কাজগুলো এর ভিতরে থাকবে, খুবই সহজ কাজ, ইনশাআল্লাহ আমরা ইজিলি করতে পারবো। সিভি তৈরি করা নেক্সট ক্লাসে দেখাই দিব না কিভাবে সিভি তৈরি করতে হয়, একদম সহজ ভাবে দেখাই দিব সিভি তৈরি করা। অন্যের সিভি বসাই দিয়ে সেম টু সেম সিভি আমরা তৈরি করে ফেলবো, ঠিক আছে? সেভাবে আমরা দেখাই দিব ইনশাআল্লাহ, খুবই সহজ বিষয়, স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে একদম বেসিক জানে না, এরকম আছে। এই জন্য আমরা একবারেই একাধিক বিষয় দেখাবো না, এবং খুব সহনশীল ভাবে আমরা কাজগুলো শেখাবো। 4 নম্বর 5 নম্বর ক্লাস থেকে আমাদের মূল ডাটা এন্ট্রি ক্লাস গুলোতে আমরা ঢুকে যাবে। এগুলো ডাটা এন্ট্রি কাজ করব, সেই কাজগুলো বেসিক গুলো আমরা শিখে নিচ্ছি, ঠিক আছে? 4 নম্বর 5 নম্বর ক্লাস থেকে মোটামুটি আমাদের মৌলিক যে কাজগুলো, রিসার্চের কাজ, সেই কাজগুলো আমরা চলে যাবো ইনশাআল্লাহ। এখন যদি বাসায় আপনাদেরকে এই কাজগুলো এইভাবে করতে দেওয়া হয়, প্র্যাকটিস করতে দেওয়া, পারবেন না আপনারা সবাই? রেসপন্স করবেন, প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ? জি, ঠিক আছে, মাশাআল্লাহ। সবাই তো মোটামুটি দেখতেছে এই ব্যাচে বেশ এক্সপার্ট আছেন, মাশাআল্লাহ, ভালো লাগতেছে যে ভিডিওটা পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ভিডিওটা পাবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দেব। আর একটা বিষয় শুনেন, ক্লাসের কোনো ভিডিও অ্যাকচুয়ালি কোনো মেন্টরের দেওয়ার রাইট নাই, বুঝছেন? আমাদের দেওয়ার রাইট নাই। আমাদের একটা সাইট আছে, আমি দেখাই দিতেছি। সেটা হচ্ছে আমাদের সাপোর্ট নেশন, এখানে গিয়ে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? সাপোর্ট, আচ্ছা, সাইটটা একটু কপি করে নিয়ে আসি, আমি এটা আমি কেটে দিচ্ছি, ডোন্ট সেভ।
সবাইকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? দেখাই দিতেছি, আমি লিংক দিয়ে দিচ্ছি, দেখেন আমি লিংক দিয়ে দিচ্ছি, সবাই লিংকটা কপি করে নেন, ঠিক আছে? সবাই এখন লিংকটা কপি করে নেন, এখানে আসবেন, ঠিক আছে? এখানে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় দেখানো আছে, তারপর আমি দেখাই দিতেছি বেসিক বিষয়গুলো যাতে করে কারো সমস্যা না হয়। এখানে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন রেজিস্টার, ঠিক আছে? রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে আপনি ইউজার নেম দিবেন। ইউজার নেমটা কিভাবে দিবেন? ইউজার নেম দিবেন আপনি কত ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে? আপনি কত ব্যাচের স্টুডেন্ট, আপনারা হচ্ছে ডিই কত 19 ব্যাচের স্টুডেন্ট না? D19 তো আপনারা D19 ব্যাচের স্টুডেন্ট তো, ওকে। আপনারা DE19 দিবেন, ঠিক আছে? DE19 দেওয়ার পরে এখান থেকে আপনার নাম দিয়ে দিবেন, ঠিক আছে? DE19 দেওয়ার পরে 19 বলছে D29, সরি 19 বলছে 29, DE29 এটা দিবেন। দেওয়ার পরে আপনার নাম দিবেন, ধরেন আমি এখান থেকে আমার নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে দিবেন। স্টুডেন্ট আইডি দিবেন, আপনাদের স্টুডেন্ট আইডি যার যেটা দেওয়া আছে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? D16 18 এরকম যদি আপনাদের হচ্ছে স্টুডেন্ট আইডি থাকে দিয়ে দিবেন, ঠিক আছে? ব্যাচ নেম দিয়ে দিবেন এখান থেকে, ব্যাচ নেম, ঠিক আছে? তবে আমি একটা কথা বলি, আপনারা হচ্ছে আপাতত এখানে অ্যাকাউন্ট খুললেন না, 4 নম্বর 4টা ক্লাস না হওয়া পর্যন্ত অ্যাকাউন্ট খুললেন না। 4টা ক্লাস পর্যন্ত আমি পার্সোনালি আপনাদেরকে একটা ব্যাকআপ দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? 1 2 3 4, এই যে আজকে 2 নম্বর থেকে গত ক্লাসটা নেওয়া দরকার নাই, 2 3 4 এই 4টা ক্লাস পর্যন্ত ব্যাকআপটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। 5 নম্বর ক্লাসের ব্যাকআপটা এই ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের ক্লাস মানে অ্যাকাউন্ট খোলার প্রসেসটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব না, যেদিনকে আপনাদের ব্যাকআপ দেওয়া হবে তার আগের দিন দেখাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপরে দেখাই দিতেছি, আগে থেকে খুলে না, জাস্ট প্রক্রিয়াটা দেখে রাখেন। এখানে স্টুডেন্ট আইডি দিতে হবে, ব্যাচ নাম্বার দিতে পারেন, ব্যাচ নাম হচ্ছে আপনার ডি কত DA29 ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, এখান থেকে জাস্ট এ মিনিট, ওকে। এখান থেকে দিয়ে দেবেন DE29, ফার্স্ট নেম দিয়ে দিবেন, আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এখান থেকে, শারফিন, লাস্ট নেম খান দিয়ে দিচ্ছি। স্কাইপ আইডি আপনাদের যে স্কাইপ আইডি আছে দিয়ে দিবেন, অথবা না থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? স্কাইপ আইডি না থাকলে আপনার নাম দিয়ে দিবেন এখান থেকে, ঠিক আছে? যেকোনো একটা নাম দিয়ে দিবেন, আর কিছু না। ইমেল অ্যাড্রেস, এখান থেকে ইমেল অ্যাড্রেস দিবেন, আমার বিজনেস মেইল দিয়ে দিচ্ছি এখান থেকে, শারফিন খান @gmail.com, এটা হচ্ছে বিজনেস মেইল, এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ফোন নাম্বার, এখান থেকে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, এটা কিন্তু আমার নাম্বার না, আমার জন্য মনে করে এটাকে ফোন দিয়েন না, কার নাম্বার জানি না কিন্তু। তো এখান থেকে একটা নাম্বার দিয়ে দিলাম, ট্রেনার নেম এখান থেকে আপনার আমার নাম দিয়ে দিবেন, শারফিন খান, ঠিক আছে? আপনাদের ট্রেনার যেহেতু আমি, আমার নাম দিয়ে দিবেন, ওকে। পাসওয়ার্ড, এখান থেকে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা প্রথমে দিবেন বড় হাতের, তারপরে দিবেন ছোট হাতের, ছোট হাতে 2-3টা দিতে পারেন, তারপর একটা স্যাম্বল দিবেন, যে কোনো একটা স্যাম্বল, তারপরে যে কোনো একটা ডিজিট দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এভাবে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিবেন। কনফার্ম পাসওয়ার্ডও সেম প্রসেসে দিবেন, প্রথম হাতের অক্ষর বড় হাতে, তারপরে ছোট হাতে দিবেন, একটা স্যাম্বল দিবেন, পরে একটা ডিজিট দিতে পারেন, দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে গেলে আপনারা এখান থেকে আইসা লগইনে আইসা আপনি এখান থেকে লগইন করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তবে অ্যাকাউন্টটা এখন খুলেন, আপনি খুলেন, 4 নম্বর ক্লাসের থেকে বলে দিব তখন খুলেন ইনশাআল্লাহ। ওকে, বিষয়টা আপনারা বুঝছেন কিনা সবাই একটু রেসপন্স করবেন কাইন্ডলি। আচ্ছা, আজকের ক্লাসে যেটা ব্যাকআপ, এটা নিয়ে টেনশন করতে হবে না ইনশাআল্লাহ, এটার ব্যবস্থা করে দেওয়া হবে আপনাদেরকে।